বালের পেঁচাল বাদ দিবি তোদের? সতীনের মতো সবসময় চুলাচে লেগেই থাকিস। তুই কবে ভালো হয়েছিস? এখন বাদ দে ভাই, আগে ইনুর কথাটা নিয়ে ভাব। এইভাবে খুনসুটিতে মেতে ওঠে তারা। সবাই সবার মতো বাসায় চলে যায়। ইয়ানা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামে, কিন্তু একজনের কথা শুনে সে থমকে যায়। তোমাকে বলেছিলাম না সেলিনা, আমার ফ্রেন্ডের ছেলে বিদেশ থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে মাত্র দেশে এসেছে। ইয়ানাকে নাকি কয়েকবার রাস্তায় দেখেছে। ইয়ানাকে ওর ভীষণ পছন্দ হয়েছে, তাই সামনের সপ্তাহে ওনারা এসে ইয়ানাকে আংটি পরিয়ে দিয়ে যাবে। আর পরের মাসে ওদের বিয়ে। আসলে কোনো এক কারণে তারা বিয়েটা তাড়াতাড়ি করতে চায়। ছেলে আমার খুব পছন্দ হয়েছে, আশা করি তোমারও পছন্দ হবে। সবই তো বুঝলাম আসাদ, কিন্তু ইনায়ার যদি পছন্দ না হয়, ইনায়াকে একবার জানানো দরকার। তুমি ওর সাথে কথা বলো। আমার মনে হয় না আমার পছন্দের উপর না করবে। তাদের কথার মাঝে সেলিনা হোসেন তাকিয়ে দেখেন সিঁড়ির কাছে ইয়ানা দাঁড়িয়ে আছে। উনি আমতা আমতা করে ইয়ানাকে ডাক দেয়। আরে ইনু, তুই এখানে? ভালো হয়েছে এসেছিস, তোর সাথে কথা আছে, এদিকে আয়। সেলিনা হোসেনের কথা শুনে আসাদ হোসেনও পেছনে ফিরে তাকিয়ে দেখে ইয়ানা দাঁড়িয়ে আছে। উনি খুশি মনে নিজের কাছে ডাক দেয়। ইয়ানাও মাথা নিচু করে ওর বাবা মায়ের সামনে গিয়ে বসে। এবার আসাদ হোসেন নিজের মেয়ের মাথায় হাত রেখে বলেন, দেখ মা, ছোটবেলা থেকে তোরা দুই বোন যা চেয়েছিস তাই দেওয়ার চেষ্টা করেছি। কোনো কিছুতে কোনোদিন বাধা দিইনি। আমি চাইবো আমার কথায়ও তুই কোনোদিন বাধা দিবি না, কারণ বাবা হিসেবে আমি আমার মেয়ের জন্য বেশটাই ঠিক করব। আমি চাই আমার বন্ধু ছেলে সাহিল মির্জাকে তুই বিয়ে কর। ও বিদেশ ফেরত একজন ডাক্তার। তাছাড়া ছেলে হিসাবে সে খুব ভালো। বাবার উপর ভরসা আছে তো তোর? সামনের সপ্তাহে তারা আংটি পরিয়ে রেখে যাবে। তারপর পরের মাসে বিয়ে। যদি তোর কোনো ছেলেকে পছন্দ থাকে তাহলে বলতে পারিস, বিয়ের কথা আর আগাবো না। ইয়ানা নিজের বাবার মুখের ওপর না বলার উপায় নেই। সত্যি একটাই যে ওর বাবা ওদের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে ওদের ভালো রাখার জন্য। আর তাছাড়া যদি বিয়ে হয়ে যায় তাহলে সে অগ্নি চৌধুরীর যন্ত্রণা থেকে মুক্তি পাবে। সে তো তাকে ভালোবাসে না। ভবিষ্যতে কি হতে পারে তার এই সামান্য হ্যাঁ বলার জন্য কোনো কিছু না ভেবেই নিজের আব্বুর উদ্দেশ্যে বলে, তোমরা যাকে ঠিক করবে আমি তাকেই বিয়ে করবো, আর তাছাড়া আমার কোনো পছন্দ নেই। আসাদ হোসেন মেয়ের কথায় খুবই সন্তুষ্টি হন। নিজের মেয়ের মাথায় সন্তুষ্টিজনক হাত বুলিয়ে দেয়। তারপর তারা সবাই ডিনার করে যে যার মতো রুমে চলে যায়। আহান দাঁড়িয়ে আছে নিজের তৈরি করা বিশাল সাম্রাজ্যের বেলকনির রেলিং ধরে। হাতে তার ওয়াইনের গ্লাস ধরে রাখা প্রায় 1 ঘন্টা হতে চলল। হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এখনো একটুও খেতে পারেনি। যে মদ না খেলে ওর রাতের ঘুম হতো না, আজ সে এটা খেতে পাচ্ছে না। মুখের সামনে আনলেই এক মায়াবী মুখ ভেসে ওঠে। গোলাপি ঠোঁট, একজোড়া মাতাল করা চোখ। আহান এবার বড় বড় শ্বাস নেয়। এটা যেন এক অদ্ভুত নেশা, যা সব নেশাকে হার মানায়। ওয়াইনের গ্লাসটা পাশে রেখে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার অনুভবের রানী কি করেছে আমার উপর? আমার হিংস্র মন যে শুধু তোমাকে চায়। কিছু করতে গেলে শুধু তুমি মায়াবিনী অঙ্কিত হও। কি জাদু আছে তোমার অস্তিত্বে, যেটা অনুভব করলে আমি সব ভুলে যাই। খুবই ভয়ঙ্কর নারী তুমি। তোমার অস্তিত্ব আমি পাগল হয়ে যাই বারবার। খুব কাছ থেকে ছুতে চাই তোমায়, ভালোবাসায় ডুব দিতে চাই তোমার মধ্যে, মেতে উঠতে চাই তোমার অস্তিত্বে। যে মদ খেয়ে মাতাল হয়, আমি প্রতি রাতে আজ তোমার অনুভবে আমি মাতাল হচ্ছি বারংবার। আজ এই ওয়াইনের গ্লাসও আমাকে কাবু করতে পারছে না। আমার অনুভবের শেষ যাতে ভালোবাসি না আমি তোমায়, কিন্তু আমি চাই সেটা যে মূল্যেই হোক না কেন। রাতের আধারকে বিদায় জানিয়ে সূর্যি মামা উকি দেয়। চারদিক থেকে ভেসে আসা বাতাসের মিষ্টি গন্ধ। এমন মনোরম পরিবেশে শুকনো মুখে বসে আছে ইয়ানা। তার কিছুই ভালো লাগছে না। সারা রাত ভাবতে ভাবতে কখন ভোর হয়ে গেল বুঝতেই পারেনি। মাথায় হাজার চিন্তা নিয়ে কি আর ঘুম সম্ভব? সারা রাত বারবার বেলকনির দিকে তাকিয়েছিল কারের অপেক্ষায়। কেন বারবার মনটা এমন অশান্ত লাগছে? বিয়ে ঠিক হয়েছে, আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু কেন মনে হচ্ছে আমি কিছু একটা হারিয়ে ফেলছি। ইয়ানা এবার সমস্ত চিন্তা দূরে ঠেলে দিয়ে নিজেই নিজেকে আশ্বস্ত করে বলে, কাম অন ইয়ানা, কিসের এত চিন্তা করছিস? আর কার জন্যই বা চিন্তা করছিস?
ও কি তোকে ভালোবাসে নাকি? আর তুইও তো ওকে ভালোবাসিস না, তাহলে এত চিন্তা কিসের? তোর জন্য তোর বাবা বেস্ট একটা ছেলে চুজ করেছে। ইয়ানা এবার বড় বড় শ্বাস নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ইয়ানা অনেকক্ষণ পর রুম থেকে বের হয়, নয়তো ওই দিনকার মতো আবারও কথা শুনতো। কি এক বিপদে আছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও দোষ, না উঠলেও দোষ। ইয়ানা ডাইনিং টেবিলে বসে ব্রেডে জেল লাগাতে লাগাতে বলে, আব্বু আম্মু আর রুই কি চলে গেছে? সেলিনা হোসেন মেয়ের প্রশ্ন শুনে বলেন, হ্যাঁ, এইমাত্র বের হয়েছে। তোকে রুই ডাক দিতে গিয়েছিল। তুই নাকি পড়তে বসেছিস, তাই আর ডিস্টার্ব করেনি। ওহ আচ্ছা আম্মু, শোনো না, আজ আমি একটু লাইব্রেরিতে যাব, আসতে একটু লেট হবে। সেলিনা হোসেন মেয়ের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তবে বেশি দেরি যাতে না হয়। ঠিক আছে আম্মু, আমি এখন আসি, বাই। ইয়ানা রাস্তায় বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। আজ সুমো কোচিংয়ে যাবে না, তাই ইয়ানা একাই দাঁড়িয়ে আছে। ইয়ানা এবার কিছুটা বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলে, আজ কি সমস্ত রিক্সার উপর ঠাড়া পড়ছে, একটাও আসছে না। ধুর, এদিকে কোচিং এরও দেরি হয়ে যাচ্ছে আমার। ইয়ানার ভাবনার মাঝে কালো সাদা একটা কার এসে থামে। সে কিছুটা ঘাবড়ে যায়। গাড়ি থামার সাথে সাথে ওর মোবাইলে ফোন আসে। ইয়ানা ফোন রিসিভ করে হ্যালো বলতেই, গাড়ি পাঠিয়েছে, চুপচাপ গাড়িতে উঠে বাড়ি যাও। আরেকটা কাজে আটকে গেছে, তাই আমি যেতে পারিনি। ইয়ানার আর বুঝতে বাকি নেই ফোনের ওপাশের ব্যক্তিটিকে। দেখুন মিস্টার অগ্নি চৌধুরী, আমাদের মতো মধ্যবিত্ত মেয়েদের জন্য রিক্সাই ঠিক আছে। আপনার কোটি টাকার গাড়ির প্রয়োজন নেই আমার। আহানের রাগের পরিমাণ যেন তরতর করে বৃদ্ধি পাচ্ছে। এই মেয়ে সোজা কথার মানুষ নয়। ভালোভাবে কথা বললে কানেই তুলে না। আহান এবার একটা ধমক দিয়ে বলে, জাস্ট শাট আপ, ইডিয়েট। আমার থেকে বেঁচে বুঝছো তুমি? চুপচাপ গাড়িতে ওঠো, এনো। নাহলে আই সোয়ার আমি কি করবো নিজেও জানি না। এই বলে আহান রেগে ফোন রেখে দেয়। ইয়ানা আহানকে গালি দিতে দিতে গাড়িতে বসে। সমস্ত মিটিং শেষ করে আহান নিজের কেবিনে বসে আছে। তার কিছুই ভালো লাগছে না। সে তার অনুভবের শেহজাদিকে দেখতে পারেনি। কেবিনের বাহির থেকে টোকা পড়তে আহান গম্ভীর মুখে বলে, কাম ইন। ইউভি, রায়ান আর আহানের অ্যাসিস্ট্যান্ট আরিফ হুড়মুড়িয়ে রুমে ঢুকে। আহান তাদের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, কি হয়েছে? কি হয়েছে? কোন পাগলে কুকুরে তাড়া করছিল? এইভাবে ঢুকেছিস কেন? আহানের কথা শুনে সবাই থমথমে খেয়ে যায়। রায়ান এবার সিরিয়াস হয়ে বলে, ভাই, ফরিদ আমিরের ভাইগনাকে কানাডার পুলিশ গ্রেপ্তার করেছে। এখন ফরিদ পালিয়ে রয়েছে, হয়তোবা দেশে আসতে পারে। তারপরে মোটা অঙ্কের টাকা ভেঙে সেলের মতো ভাইগনাকেও বাঁচিয়ে নিয়ে আসবে। তাছাড়া কানাডায় ফরিদের যত কালো ব্যবসায়ী ছিল, ড্রাগস থেকে শুরু করে সব পুলিশের আওতায় হয়ে গেছে। তাই বলছি, ও দেশে আসা মারাত্মক ব্যাপার। আর আমাদের সাথে জাত শত্রুতা, দেশে এসে শুধু শুধু অশান্তি করবে। আর এইবার যদি বেশি বাড়াবাড়ি করে, আর প্রাণে বাঁচতে পারবে না। আহানের যেন এসব সম্পর্কে আগে থেকে অবগত ছিল। সে একটা রহস্যময় হাসি দিয়ে বলে, চাপ নিস না, ও কানাডার ত্রিসীমানা থেকে বাইর হতে পারবে না। কিছুক্ষণ পর ও ওইখানে পুলিশের হেফাজতে চলে যাবে। তারা অবাক হয়ে আহানের দিকে তাকিয়ে থাকে। ইউভি রাগান্বিত হয়ে আহানকে বলে, শালা তুই জানতি আগে থেকেই, আর আমরা এসেছি তোকে খবর দিতে। আহান তাদের কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বলে, ওইসব কথা বাদ দে, আগে বল আমার আদরের সৎ ভাইয়ের কি খবর? আজ একটু দেখা করতে যাব, বুঝলি? অনেকদিন হলো আদরের ভাইটাকে দেখি না। আহান এবার কিছুটা গম্ভীর হয়ে বলে, আরিফ, ঠিকমতো খাতির যত্ন করছিস তো? আরিফ ভয়ে ভয়ে বলে, জি ভাই, ওর অবস্থা খুব খারাপ, মনে হয় না বেশি দিন বাঁচবে। আহান একটা বাঁকা হাসি দিয়ে বলে, বাঁচতে তো হবেই ওকে। আজ দেখা করতে যাব, আর এখন সবাই আমার কেবিন থেকে বের হ। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আহান চেয়ারে বসতে বসতে বলে, কি প্রশ্ন করবি? তাড়াতাড়ি করে বিদায় হ। আচ্ছা ভাই, আপনার জন্মের সময় কি আপনারা গরিব ছিলেন? আহান আরিফের দিকে কপাল কুঁচকে বলে, তোর হঠাৎ এই প্রশ্ন কেন? আহ ভাই, বলেন না। না। গরিব ছিলেন না।
আপনার বাবা দেশের সেরা ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন। এটা আমি আমার জন্মের পর থেকেই জানি। কিন্তু প্রশ্ন হলো, এত বড়লোক হওয়া সত্ত্বেও আপনাকে মধু খাওয়াতে এত কিপটামো করলো কেন? রায়ান আর ইউভি এতক্ষণ আরিফের দিকে তাকিয়েছিল। আরিফের কথা শেষ হতেই তারা হু হু করে হেসে ওঠে। আহান নিচের দিকে তাকিয়ে বলে, আমার বন্দুকে 6টা গুলি আছে। তোরা যদি এখন আমার কেবিন থেকে না বের হয়েছিস, তাহলে 6টা গুলি তোদের বুক বরাবর শুট করব। আহানের বলতে দেরি তাদের কেবিন থেকে বের হতে দেরি হয়নি। সুমু রাস্তায় একা একা হেঁটে যাচ্ছে। আজ রিক্সা নেয়নি। সে আনমনে কিছু একটা ভেবে চলেছে। ঠিক ওই সময় ওর সামনে একটা গাড়ি এসে আচমকা ব্রেক কষে। তার ভাবনার এমন ভয়ঙ্কর ছেদ পড়ায় থতমত খেয়ে যায়। এই বুঝি অকালে জীবনটাই গেল। এখনো না হওয়া জামাইটা কি দেখতে পেলাম না। আমার বাচ্চা কাচ্চাগুলোর কি হতো? সুমু মনকে শান্ত করার জন্য কয়েকবার দোয়া ইউনুস পড়ে বুকে ফু দিয়ে গাড়িটির দিকে তেড়ে গিয়ে বলে, এই যে বড়লোক বাবার বখাটে ছেলে, দামি গাড়ি নিয়ে বের হলে কি রাস্তায় মানুষদের মানুষ মনে হয় না? নিজেদের কাঁধে কি আজরাইলের ক্ষমতা নিয়ে এসেছিস নাকি মানুষ মারার জন্য? লেজ কাটা হনুমান, শয়তান, অসভ্য। এই বলে সুমু একটা ইট নিয়ে তেড়ে যায় গাড়ির কাছে। গাড়ির কাছে গিয়ে ও চোখ চড়ক গাছ। সুমু এবার আমতা আমতা করে বলে, আপনি সামনে এসে এইভাবে গাড়ি ব্রেক করছেন কেন? তাই তো রেগে গিয়েছিলাম। এদিকে যাচ্ছিলাম, পরে দেখি আপনি, তাই ব্রেক করেছিলাম। কিন্তু এইভাবে ভয় পেয়ে যাবেন বুঝতে পারিনি। গাড়ির মালিক ছিল স্বয়ং রায়হান। সুমু অপ্রস্তুত হয়ে কিছুটা দাঁতে দাঁত চেপে বলে, মাঝপথে আমার মতো ইনোসেন্ট বাচ্চা মেয়ের সামনে হঠাৎ যদি কোনো দানব এসে ব্রেক কষে, তাহলে তো ভয় পাবই, তাই না? রায়ান আড়ালে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলে, যার উপস্থিতিতে দেশের নামকরা গোয়েন্দা অফিসারদের বুকে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, সে নাকি ইনোসেন্ট। হ্যাঁ, সোমেন্স সোমু ভার্সিটিতে নিশ্চয়ই যাচ্ছেন। আমি এদিকেই যাচ্ছি, আপনি গাড়িতে উঠুন, পৌঁছে দিই। আবার ভাববেন না আপনাকে সিডিউস করছি। হ্যাঁ, মানে বলতে চাইছি সবসময় এক লাইনে বেশি বোঝেন তো, তাই। রায়ানের কথা শুনে সুমুর কিছুটা খারাপ লাগলো। ও তো অনেকবার ক্ষমা চেয়েছে ওই দিনকার জন্য, তারপরও ওকে কথা শোনাচ্ছে। তবে সেটা মুখে আর প্রকাশ করলো না। না না, আমি কেন না না, আমি কোনো গাড়িতে যাব না। আপনি আসতে পারেন মিস্টার রায়ান। আপনি আপনার ভাঙা টেপ রেকর্ডারটা বন্ধ করেন আর গাড়িতে উঠে বসুন, নয়তো ওই যে দূরে কুকুরটা দেখতে পাচ্ছেন, এক ঢিল দিব আর সারাদিন আপনার পিছু পড়ে থাকবে। চুপচাপ গাড়িতে উঠে বসুন। সুমু রায়ানের কথা শুনে ঘাবড়ে গিয়ে পেছনে ফিরে তাকায়। দেখে সত্যি কয়েকটা কুকুর বসে আছে। ও কুকুরকে ভীষণ ভয় পায়, তাই কোনো কিছু না ভেবে গাড়িতে গিয়ে বসে। রায়ান দাঁতে দাঁত চেপে বলে, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? ওইখানে বসছেন কেন? সামনে এসে বসুন। সুমু রায়ান সহ রায়ানের 14 গোষ্ঠীকে গালি দিতে দিতে গিয়ে সামনে বসে। নির্ঘাত আজ বিপদে পড়েছি দেখা, নয়তো তোর গাড়িতে ওঠার কোনো ইচ্ছে নেই আমার। সবাই ছুটির পর প্রতিদিনকার মতো আড্ডায় মেতে উঠেছে। এই যে আমাদের সুমু শান্তির রানী, আপনি এইভাবে সকাল থেকে কাল নাগিনীর মতো ফুসফুস করছিস কেন? সুমু এমনিতেই রেগেছিল। আকাশের কথা শেষ হতে আকাশের পিঠে এক কিল বসিয়ে দেয়। রেগে বলে, তুই আমাকে কালনাগিনী বলেছিস? তোর বউ কালনাগিনী। আকাশ পিঠ ঘেঁষতে ঘেঁষতে বলে, হ্যাঁ, তোরা তো জানিস ওই আমার বউ। যে কাল নাগিনী আবার বলতে হয় নাকি? কাল নাগিনীর উপরে যদি কিছু থাকে তাহলে ওইটা বল। কি হয়েছে আমাদের শান্তির মহারানী সুমু বেবি, এভাবে রেগে আছিস? সুমু এবার রাস্তার সমস্ত ঘটনা এক এক করে সব খুলে বলে। এই জন্যেই তো বলি যে আমাদের শান্ত দেবী এত রেগে কেন। তুই যে রায়ান ভাইকে ভুল করে একটা মেয়ের ওড়না টেনে ধরা নিয়ে ভুল বুঝেছিস, তার কাছে ক্ষমা চেয়েছিস। এটা অনেক আগে শেষ। পিছনে অনেক ঘুরঘুর করে তারপর ক্ষমা করছে। ওকে, ঠিক আছে, এবার তাহলে আমরা উঠি। না রে, তোরা যা, আমি একটু লাইব্রেরিতে যাব, কাজ আছে আমার। ফিরতে একটু দেরি হবে, বাসা থেকে বলে এসেছি আমি।
ইয়ানা লাইব্রেরির কাজ শেষ করতে করতে কখন বিকেল হয়ে গেল বলতেই পারেনি। ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। আকাশের অবস্থাও বেশি একটা ভালো না, মনে হয় ঝড় আসবে। পাশে কয়েকটা বখাটে বারবার তাকাচ্ছে। আর সময় যাচ্ছে আর অস্বস্তি যেন বেড়েই চলেছে, কিন্তু একটা রিক্সা আসার কোনো নামও নেই। হয়তো আবহাওয়া খারাপ, এই জন্য তার ভাবনা প্রহর ঘনেই তার সামনে কালো রঙের একটা গাড়ি থামে। ইয়ানা যেন নিজের প্রাণ ফিরে পায় একটা গাড়ির সন্ধান পেয়ে, কিন্তু পর মুহূর্তেই গাড়ির মালিককে দেখে অস্বস্তি আর ভয়ে নাকমুখ কুঁচকে ফেলে। আজ এই ছেলেগুলো জীবন টাটা বাই বাই এটুকু জানে, ওর সাথে কি করবে আল্লাহই জানে। আজ এই ছেলেগুলো জীবন টাটা বাই বাই এইটুকু জানে, সাথে ওর কি করবে আল্লাহই জানে। কিন্তু আহানের দৃষ্টি ছিল একদম শান্ত। এইভাবেই শখের মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠো, নাকি ছেলেদের রূপ দেখানো এখনো শেষ হয়নি? আহানের কথা শুনে ইয়ানা রেগে যায়। সে কি এখানে ছেলেদের রূপ দেখানোর জন্য দাঁড়িয়ে আছে নাকি? গাড়ি পাচ্ছিল না তাই দাঁড়িয়েছিল। উঠবো না আমি ওনার গাড়িতে। কি পেয়েছেনটা কি উনি? যা খুশি বলতে পারবে, আর আমার কোনো আত্মসম্মান নেই আমার। ইয়ানার কোনো রেসপন্স না পেয়ে আহান একটু হালকা ধমক দিয়ে বলে, কি বলেছে? কথা কানে যায় না? গাড়িতে এসে উঠছো না কেন? আমার অনেক কাজ আছে, তোমার জন্য সারাদিন বসে থাকলে তো আর হবে না, তাই বলছে চুপচাপ চলে এসো। ইয়ানার এবার প্রচুর রাগ হয়, সাথে অভিমানও। সে কি বলেছিল নাকি ওকে এসে নিয়ে যেতে? আজও নিজে থেকে এসে তাকে এই কথা শোনাচ্ছে। যাবো না আমি, দেখি কিভাবে নিয়ে যায়। আহান নিজের রাগটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে শান্ত গলায় বলে, দেখো ইনু, ভালোভাবে বলছে চুপচাপ চলে এসো। আমি যদি একবার গাড়ি থেকে বের হই, সেটা তোমার জন্য ভালো হবে না। আহান শেষের কথাটা একটু জোরেই বলেছে, তাতেও ইয়ানার কোনো হেলদোল নেই। আহান এক পলক ছেলেগুলোর দিকে তাকিয়ে ইয়ানার দিকে তাকায়। রাগে তার চোখগুলো লাল বর্ণ ধারণ করছে, হাতের রগগুলো ভেসে উঠছে। এই মেয়েকে আর বাঁচিয়ে রাখা যাবে না। অগ্নি চৌধুরীর অবাধ্য হওয়া এই মেয়েকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে অগ্নি চৌধুরী কি জিনিস। আহান গাড়ি থেকে নেমে নিজের সমস্ত শক্তি দিয়ে হাত চেপে ধরে। ইয়ানা ব্যথায় কুকড়িয়ে ওঠে। আহানের চোখের দিকে তাকাতেই ওর আত্মা কেঁপে ওঠে। একটা শুকনো ঢোক গিলে মনে মনে বলে, এভাবে এমন একটা জায়গায় ঘুমন্ত সিংহকে না জাগালেও পারতি ইয়ানা। ছেলেগুলো এতক্ষণ ইয়ানাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। তাদের মধ্যে একজন এইবার বলে ওঠে, আরে ফুলটুসি, শুধু নিজের নাগরকে খুশি করলেই হবে, আমাদের দিকে একবার তাকাও, আমরা অনেকজন আছি। আজ রাতে চলো, একদম খুশিতে ভরিয়ে দেব। তাদের মধ্যে আরেকজন বলে ওঠে, তোমার মতো এমন একটা হট সেক্সি মেয়েই চাই আমরা। শুধু চলো আমাদের সাথে একবার, আজ রাতটা খুব এনজয় করব। বলে সবাই বিশ্রীভাবে হাসা শুরু করে। ইয়ানার মনে হচ্ছিল নিজের জীবন নিজে দিয়ে দিতে। ছি, কত অসভ্য কথাবার্তা। তার ভাবনার ছেদ ঘটে একজনের কথা শুনে। তোদের কেন মনে হলো ও হট সেক্সি? বিশেষ কর, একদমই সেক্সি নয়। আমার কথা বিশেষ না হলে তোরা টেস্ট করে দেখতে পারিস, রাতে তোদের কাছে পাঠিয়ে দেব। এমনিতেই মেয়ে আমার কথার অবাধ্য হয়, ওকে আমার কাছে রেখে কি লাভ বলতো? ছেলেগুলোর কানে আহানের কথা প্রবেশ করেছে কিনা জানা নেই, তবে একজনের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কারণ স্বয়ং অগ্নি চৌধুরী তাদের সামনে দাঁড়িয়ে আছে। সরি স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা আপনাকে ভালোভাবে না দেখেই আপনার জিএফকে নিয়ে কথা বলছি। আহান একটা মুচকি হাসি দিয়ে বলে, তোদের কেন মনে হলো যে মেয়ে অগ্নি চৌধুরীর জিএফ? তোদের মতো আমি ওকে হট সেক্সি ভেবেছিলাম, পরে দেখি আমার ভাবনা ভুল। কিন্তু তোদের যেহেতু মনে ধরেছে, আজ রাতে তোদের কাছে ওকে দিয়ে দিব, যদি রাতের অন্ধকার দেখতে পাস। আহান শেষের কথাটা রেগে দাঁতে দাঁত চেপে বলেছে। তবে ইয়ানা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আহানের দিকে। লজ্জায় আর ঘৃণার সারা শরীর ঘিন ঘিন করছে। আর এইদিকে তুমুল বেগে বর্ষণ শুরু হয়ে গেছে। ইয়ানা এই বৃষ্টিকে উপেক্ষা করে সামনের দিকে পা বাড়াতেই আহান পুনরায় হাতটি চেপে ধরে, তবে এইবার আগের তুলনায় একটু বেশি। ইয়ানা হাত ছাড়াতে ছাড়াতে বলে, ছাড়ুন আমায়, অশুভ লোক। একটা মেয়েকে নিয়ে কি ভাষা দিয়ে কথা বলতে হয় সেটাও জানেন না আপনি। আর আপনার মতো মাফিয়া থেকে কি বা আশা করা যায়? কে শুনে কার কথা?
এই বৃষ্টির মধ্যে এক প্রকার টেনে নিয়ে গাড়ির ভেতরে ছুঁড়ে ফেলে। ইয়ানা হালকা ব্যথা পেয়ে আহ করে ওঠে। কিছু বলতে যাবে তার আগেই ইয়ানার চোখ দুটো বড় বড় হয়ে যায়। সমস্ত ছটফট এক নিমিষেই কমে যায়। আহান ফরমাইশে ইয়ানার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। চুমু থেকে আস্তে আস্তে কামড়ে পরিণত হতে থাকে, যেন সমস্ত রাগ এই ঠোঁটের ওপর ঝাড়ছে। ইয়ানা ব্যথা সহ্য করতে না পেরে আহান থেকে নিজেকে ছাড়াতে ছটফট শুরু করে। আহান ইয়ানার চোখ দুটি নিজের হাত দ্বারা চেপে রেখেছে। আহান থেকে নিজেকে ছাড়ানোর জন্য অধৈর্য হয়ে পড়েছে, কিন্তু আহানকে এক চুলও নড়াতে পারেনি। এইভাবে প্রায় 10 মিনিট পর আহান ছেড়ে দিয়ে স্টিয়ারিংয়ে মাথা রেখে জোরে জোরে শ্বাস নেয়। আর এইদিকে ইয়ানা জীবন যায় যায় অবস্থা, যেন সিংহের খাঁচা থেকে মুক্তি পেয়েছে। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ইয়ানা নিজের ঠোঁটে রক্ত দেখতে পেয়ে লজ্জাকে এক সাইডে রেখে ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। আহান স্টিয়ারিং থেকে মাথা তুলে ধমক দিয়ে বলে, এইভাবে বাচ্চাদের মতো কান্না করছো কেন? কান্না থামাও, বিশ্রী লাগে দেখতে। ইয়ানা এবার রেগে তেতে উঠে বলে, কেন কান্না করছি আপনি জানেন না? কোনো মেয়ের অনুমতি ছাড়া তাকে স্পর্শ করা ঠিক না। এটা কি জানেন না আপনি? সাহস কি করে হলো আপনার আমায় চুমু খাওয়ার? আমার ঠোঁট কি আপনার বাপের সম্পত্তি যে বারবার এসে হামলা করেন? অসভ্য লোক। রাগের বশে ইয়ানা কি বলেছে নিজেরই জানা নেই। আহান গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, যেখানে পুরুষ মানুষটাই আমার, সেখানে অনুমতি নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বলেছিলাম কথার অবাধ্য না হতে, শাস্তি হিসেবে চুমু খেয়েছে, তাতে আমার কি দোষ? এখনও যে জীবিত আছো তাই শুক্রিয়া করো। আমার সামনে এখন যেভাবে এখন বসে আছো, তারপর কিছু করলে অসভ্য আবার আমাকেই বলবে। বাহ, ইন্টারেস্টিং ব্যাপার। ইয়ানা আহানের কথা শুনে নিজের দিকে তাকায়, দেখে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে বেবি পিঙ্ক কালারের জামাটা শরীরের সাথে একেবারে লেপ্টে আছে। শরীরের প্রত্যেকটা ভাঁজ বোঝা যাচ্ছে। ইয়ানা এবার লজ্জায় মাথা নুইয়ে ফেলে। ওড়না দ্বারা যথাসম্ভব নিজেকে আবৃত করে। আহান ইয়ানার এই অবস্থা দেখে আড়ালে একটা মুচকি হাসি দিয়ে গাড়িতে রাখা এক্সট্রা ব্লেজার ইয়ানার গায়ে জড়িয়ে দেয়। দেখতে দেখতে ইয়ানাদের বাসার সামনে চলে আসে। ইয়ানা গাড়ি থেকে নেমে কিছু বলতে যাবে, তার আগে আহান এই জায়গা থেকে প্রস্থান করে। ইয়ানা ভ্যাবলার মতো দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে বলে, আরে বাবা, তোকে কি থ্যাংক ইউ বলতাম নাকি আজব? আমি তো বলতাম যাতে আর কখনো গাড়ি না নিয়ে আসে, আর ব্লেজারটা ফেরত দিতাম। আজ আপনি আমায় কম অপমানিত করেননি মিস্টার অগ্নি চৌধুরী। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আমি অন্যের লিখিত দলিল হয়ে যাব। আহানের গাড়ি গিয়ে থামে সেই অন্ধকার টর্চার সেলে। ভেতরে প্রবেশ করে একটা বাঁকা হাসি দিয়ে নিচে পড়ে থাকা ছেলেগুলোর সামনে গিয়ে বসে। আহান এবার আরিফের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে, আরিফ, আমার সৎ ভাইটা কোথায় বলতো? ওদের সাথে একটু পরিচয় করা। কি জানিস তো, ওরা আমার প্রিয়সীকে এক রাতের জন্য চেয়েছিল। আরিফ ভয়ে ভয়ে রায়হানকে বন্ধ রুম থেকে বের করে নিয়ে আসে। রায়হানকে দেখে এক একজনের আত্মা কেঁপে ওঠে। তার এক হাত নেই, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। শরীরে কোনো জামা নেই, শুধু একটা প্যান্ট পরা। পুরো শরীর থেকে রক্ত বের হচ্ছে, হাতে কাটা জায়গায় পচন ধরে গেছে। নিচে পড়ে থাকা ছেলেগুলো রায়হানের অবস্থা দেখে হাউমাউ করে কান্না শুরু করে। আহান রায়হানের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, যা তো, কে ভাই, কেমন লাগছে আমার খাতির যত্ন? রায়হানের নিভু নিভু চোখে আহানের দিকে তাকিয়ে বলে, বলে জোরে জোরে হাসতে থাকে। হাসির মধ্যেই সে মাটিতে লুটিয়ে পড়ে, কারণ আহান রায়হানের বুকে পরপর 4টা গুলি করে। আহান রায়হানের দিকে রেগে তাকিয়ে বলে, ভেবেছিলাম তোকে কয়েকদিন পর মারবো, কিন্তু সেটা আর হলো না। আহান এবার একটা ছেলেকে ডাক দিয়ে বলে, এই নর্দমার কিটকে নিয়ে অ্যাসিডে ডুবিয়ে রাখ, যতক্ষণ না পর্যন্ত চিহ্নিত হয়। আরিফ এবার ভয়ে ভয়ে বলে, ভাই, এটা কি বেশি প্রয়োজন? আহান এবার আরিফের দিকে ঘাড় কাত করে তাকায়। আরিফ আহানের তাকানো দেখে ভয় পেয়ে যায়। সরি ভাই। এতক্ষণ পর্যন্ত ছেলেগুলো এই দৃশ্য দেখতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে। আহান ছেলেগুলোর এই অবস্থা দেখে মুখে চর শব্দ করে এক একজনকে ডাক দিয়ে বলে, এদের জ্ঞান ফেরা তাড়াতাড়ি। আহানের কথা অনুযায়ী ছেলেগুলোর জ্ঞান ফেরানো হয়। ছেলেগুলোর জ্ঞান ফেরার সাথে সাথে আহানের পা জড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আর প্লিজ আমাদের কিছু করবেন না, আমরা জানতাম না
ও আপনার গার্লফ্রেন্ড ছিল। আমাদের ক্ষমা করে দিন না প্লিজ। আহান ছেলেগুলোকে নিজের কাছ থেকে ছাড়াতে ছাড়াতে বলে, কি করে ছেড়ে দিই বলতো? যার দিকে তাকাতে আমার নিজের আত্মা কেঁপে ওঠে, সেখানে তোরা কিভাবে তাকিয়েছিলে? যার সাথে কথা বলতে গেলে আমার 1000বার ভাবতে হয় কোন কথাটা ওর খারাপ লাগবে, সেখানে তোরা ওকে নিয়ে বাজে কথা বলেছিস। যাকে আজ পর্যন্ত আমি ভালোভাবে ছুঁইনি পর্যন্ত, সেখানে তোরা এক রাতের জন্য চেয়ে নিলি। আর কয়েকদিন আগে একটা মেয়ে রেপ হয়েছে না, রেপটা তো তোরাই করেছিলে। খুব শখ না নিজেদের পুরুষত্ব নিয়ে? যদি এইটাই না থাকে কেমন হবে বলতো? সবাই ভয়ে তটস্থ হয়ে একপাশে দাঁড়িয়ে আছে, কারোর কিছু বলার সাহস নেই। একমাত্র আহানই জানে সে কি খেলায় মেতে উঠেছে। আহান এবার আরিফকে ডাক দিয়ে বলে, আরিফ, আমার প্লায়ার্স আর ছুরিটা দে তো। জি ভাই, দিচ্ছি। একটু পর আহান সবাইকে বলে, সবাই নিজের চোখ বন্ধ করতে পারো, খোলা রাখলে আমার কোনো সমস্যা নেই। ছেলেগুলোর হাজারো আকুতি আহানের মন গলাতে পারেনি। পরপর 3 জনের ইগোপনাঙ্গ কেটে ফেলে। ছেলেগুলো চিৎকার দেওয়ারও সময় পায়নি, তার আগে মুখের ভেতর শুট করে দেয়। আহান নিজের হাত টিস্যু পেপার দিয়ে মুছতে মুছতে বলে, এগুলো পরিষ্কার কর তাড়াতাড়ি, আর লাশগুলোর ব্যবস্থা কর। তারপর বেরিয়ে আসে অন্ধকার সেই টর্চার সেল থেকে। হয়ে যায় অগ্নি চৌধুরী থেকে আহান চৌধুরী। আহান পাসওয়ার্ড চেপে বাড়ির ভেতর প্রবেশ করে। গিয়ে দেখে রায়ান সোফায় মাথা নিচু করে কিছু একটা ভাবছে। আহান কিছু একটা ভেবে রায়ানকে ডাক দেয়, কিন্তু রায়ানের কোনো রেসপন্স নেই। আহান এবার একটু মৃদু ধাক্কা দেয়, ফলে রায়ান হকচকিয়ে ওঠে। রায়ানের চোখ দুটি কেমন লাল হয়ে আছে। আহান জানে অতিরিক্ত প্রেশার নিলে ওর এইরকম হয়। আহান কপাল কুঁচকে রায়ানকে জিজ্ঞেস করে, কি হয়েছে বলতো তো? ইদানিং দেখি অন্যমনস্ক হয়ে বসে থাকিস। রায়ান একটা হাসি দিয়ে বলে, আরে ভাই, অফিসে একটু চাপ ছিল, এই আর কি। এমন কিছু হয়নি। বলে এই রুমের দিকে হাঁটা শুরু করে। ভালোবাসিস তুই সুমাইয়াকে? রায়ানের পা থমকে যায়, কথা বলার ভাষা হারিয়ে ফেলে। কি বলবে তার ভাই সমতুল্য বন্ধুকে? সে কি আদৌ ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে ওর সুমুকে। কখন কিভাবে ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না। রায়ানকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে চর শব্দ উচ্চারণ করে বলে, তুই এরকম মেয়েদের মতো হলি কবে বলতো? সামান্য একটা প্রশ্ন করেছে, তাতে কোন ভাবনার মাঝে ঢুকে পড়েছিস? রায়ান আহানের কথা শুনে মুচকি হাসি দিয়ে বলে, তোর কাছে এটা সামান্য হতে পারে, বাট আমার কাছে অনেক। ভালোবেসেছি কি না তা জানি না, তবে ওকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারবো না। তবে কোথায় ছিল বলতো? তবে কোথায় ছিলি বলতো? আজ তুই কোথায় গিয়েছিলে? আবার কাকে মেরেছিস? আহান নিজের শরীর ঝাড়তে ঝাড়তে ভাবলেশীন ভাবে উত্তর দেয়, তুই কি আমার বিয়ে করা বউ যে এভাবে জেরা করছিস? আর যদি গোয়েন্দাও হয়েও থাকিস, তাহলে সেটা অন্যদের জন্য, আমার জন্য না। তাই আমার উপর থেকে গোয়েন্দাগিরি বাদ দে। রায়ান প্রথম দিকে একটু ভ্যাবাচ্যাকা খেলেও সন্দেহের বশে আবার প্রশ্ন করে, বাজে কথা বন্ধ কর আর বল কি করেছিস? আহানের সোজা সাপটা উত্তর। রায়হানকে শেষ করেছে, আর 3টে ছেলেকে। বলে উপরে চলে যায়। তারপর আবার কিছু একটা ভেবে পেছন দিকে তাকিয়ে বলে, এত ভেবে লাভ নেই। তুই জানিস বিনা কারণে আমি কাউকে মারি না, আর সময় থাকতে ভালোবাসে ধরে রাখ। আবার দেখিস অন্য কেউ না নিয়ে চলে যায়। হুমায়ুন স্যারের একটা লেখা পড়েছিলাম, লেখাটা ছিল এরকম: যদি তোমার কাউকে মনে পড়ে তাহলে কল করো, যদি কাউকে তোমার দেখতে ইচ্ছা হয় তাহলে জানিয়ে দাও, যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তুমি তাকে বলে দাও, কারণ তুমি 5 মিনিট বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। অপূর্ণতা নিয়ে কখনো পৃথিবী ছেড়ো না। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে যায়। এর মধ্যে আহানের আর কোনো খোঁজ নেই। আজ ইয়ানার এনগেজমেন্ট। ইমতিয়াজ মির্জা, তার ওয়াইফ হীরা মির্জা আর সাহিল মির্জা তাদের বাড়িতে আসে। ইয়ানাকে তাদের সামনে বসানো হয়। পরিধানে তার পিঙ্ক কালারের সিম্পল কারুকাজের মধ্যে শাড়ি, মুখে হালকা মেকআপ। এই সামান্য সাজে যেন ইয়ানাকে অসামান্য লাগছে। আমাদের ইয়ানা মামুনি তো মাশাল্লাহ খুব সুন্দর। এমনি এমনি তো আমার ছেলে তোমার জন্য পাগল হয়নি। ইয়ানা কিছুটা লজ্জায় মাথা নুয়ে ফেলে। মিসেস হিয়া মির্জা কিছুটা হাসি দিয়ে বলে, উফ, তুমিও না ইমতিয়াজ, মেয়েটাকে শুধু শুধু লজ্জা দিচ্ছ। এখন আমরা আংটি বদলের কাজটা সেরে ফেলি।
তারপর হিয়া মির্জা দুইজনের হাতে দুটি আংটি দেয়। সাহিল ইয়ানার হাতে রিং পরিয়ে দেয়, কিন্তু ইয়ানা সাহিলকে রিং পরাতে গেলে ওর হাত কাঁপা শুরু করে দেয়। এক পর্যায়ে রিং নিচে পড়ে যায়, কিন্তু তার আগেই সাহিল ধরে ফেলে। লইয়ানা, এভাবে ভয় পাচ্ছ কেন? এত ভয় পাওয়ার প্রয়োজন নেই, ধীরে সুস্থে পড়াও। তারপর ইয়ানা ও সাহিলকে রিং পরিয়ে দেয়। সমাপ্তি হয় তাদের এনগেজমেন্ট। রাতের শেষ প্রহর চলমান। আকাশে খুশি মনে উড়ন্ত পাখিরাও ক্লান্ত হয়ে চোখ বুজে ফেলে। চারদিকে হুতুম প্যাঁচার ডাক। নিস্তব্ধ এই জঙ্গলে হুতুম প্যাঁচা আর একটি লোকের নিঃশ্বাস ছাড়া একটা পাতারও শব্দ নেই। একজনের নিঃশ্বাস আরেকজনের ডাক এই নিস্তব্ধ পরিবেশে যেন হুংকার হয়ে উঠেছে। এই অমাবস্যাকে কাটিয়ে আলোর কোনো সন্ধান নেই। হঠাৎ সামনে থাকা গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। কিছুক্ষণ পর উপস্থিত হয় মাথা থেকে পা পর্যন্ত আবৃত করা এক মানব, যার কালোর মধ্যে হালকা নীল চোখ দুইটা ভাসমান, হাতে আগুন আর সিংহের মাথা ট্যাটু করা। হাত দুইটাকে দেখতে একটু ভয়ঙ্কর লাগলো। শুধু তাই নয়, ঘাড়ে একটা সাপের ট্যাটু। সামনে ফনা তুলে ধরেছে। এতদিন আবৃত ছিল বলে কেউ লক্ষ্য করেনি, আর আজ লোকটির সামনে পরনের হরিটা খুলে ফেলে। হাত মুষ্টিবদ্ধ করে মাটির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, হয়তো কিছু একটা ছক করছে। সামনে মাটিতে পড়ে থাকা লোকটি ভয়ে একপাশে নিজেকে গুটিয়ে নেয়। হঠাৎ করে সামনে হুডি পরা ব্যক্তির বিচ্ছিরি হাসি সহসা সবাই কেঁপে ওঠে। লোকটির এমন অট্ট হাসি সামনে পড়ে থাকা ছেলেটির গলা শুকিয়ে দিচ্ছে। থরথর করে কাঁপতে থাকে ছেলেটি। কালোতে আবৃত থাকা ব্যক্তিটি এবার সামনে মেঝেতে পড়ে থাকা ছেলেটির দিকে ঘাড় কাত করে তাকায়। এই চোখ থেকে যেন আগ্নেয়গিরির লাভা বের হচ্ছে। লোকটির দৃষ্টি সামনে থাকা ব্যক্তির হৃদয়ে তীরের ফলার মতো বিচ্ছে। সামনে থাকা ব্যক্তিটি এবার ভয়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। হুডি পরা লোকটি সামনে থাকা ব্যক্তিটির দিকে কপাল কুঁচকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, সাহস আছে বলতে হবে তোর। অগ্নি চৌধুরীর লোকই বাইরের খবর পাচার করিস। 1 সপ্তাহ দেশের বাইরে ছিলাম, তার মানে এটা ভাবিস না কোনো খবর রাখি না। পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, আমার দৃষ্টি সবসময় তোদের উপর নিক্ষিপ্ত। এবার ভালো ছেলের মতো বলে ফেল, এই সপ্তাহ কার কাছে খবর পাচার করেছিস? তাহলে হয়তো শাস্তিটা কম পেতে পারিস। আহান এতদিন দেশে ছিল না। ওই দিনকার ঘটনার পরের দিন ওকে কোনো কারণে কানাডায় যেতে হয়। আজকে বাংলাদেশে ব্যাক করে। এসে জানতে পারে তার ওই লোক তার অগোচরে বাহিরের ব্যক্তিদের সাথে হাত মিলিয়েছে। লোকটি ভয়ের কারণে কথা বলতে পারছে না। আহান এবার রেগে ছেলেটির গাল চেপে ধরে বলে, নাটক কম করে সত্যিটা বল, নয়তো কি করব তোর ধারণার বাইরে। এতদিন আমার কাছে ছিলে, আশা করি আর বুঝতে হবে না। ছেলেটি এবার ভয়ে ভয়ে বলে, স্যার, আমাকে ক্ষমা করে দিন। টাকার লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আর কখনো এমন করব না। আমি মরে গেলে আমার বউ বাচ্চা না খেয়ে মরে যাবে। আহান মুখে চুচু শব্দ করে দতে দাঁত চেপে বলে, এতদিন আমার সাথে ছিলে, কাউকে দেখেছিস একবার অগ্নি চৌধুরীর চর্চার ছেলে ঢুকলে সে অক্ষত অবস্থায় বাইরের আলো দেখে? বিশ্বাসঘাতকদের ক্ষমা আর যাই হোক অগ্নি চৌধুরী করে না। বউ বাচ্চার চিন্তা তোর মতো বিশ্বাসঘাতকের না করলেও চলবে। যার ছায়ার তলে এতদিন ছিলে তার পিঠে ছুরি মারলে। এইবারে কাঁপাকাঁপি বন্ধ কর। আহানের এই হুঙ্কারে লোকটি ভয়ে ভয়ে বলে, স্যার স্যার, আমাকে যে ব্যক্তিটি শুধু বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছে, কাজ হিসাবে আমি সব খবর ব্যক্তিটির যেন দিই। তাছাড়া আমি আর কিছুই জানি না। তবে লোকটি বাংলাদেশে থাকে না। আহান এবার কপাল কুঁচকে বলে, মানে? জি স্যার, ব্যক্তিটি বলেছিল কয়েকদিনের মধ্যে ও বাংলাদেশে ব্যাক করছে। আপনি নাকি ওর সব থেকে মূল্যবান জিনিস কেড়ে নিয়েছেন, তাই ও আপনার সবচেয়ে কাছের জিনিস কেড়ে নেবে। আহান কিছু একটা ভেবে গম্ভীর হয়ে বলে, যদি আমি তোর ভয়েস শুনে বুঝতে পারবি লোকটির কণ্ঠ? জি স্যার, বুঝলেও বুঝতে পারবো, কারণ অনেকবার ওর সাথে কথা হয়েছে। আহান এবার একটা রেকর্ড ওপেন করে। লোকটি এবার আশ্চর্য হয়ে বলে, জি স্যার, এটাই ওই ব্যক্তির ভয়েস। কিন্তু স্যার, আপনি চিনলেন কিভাবে? তার মানে আপনারা পূর্ব পরিচিত? আহান একটা রহস্যময়ী হাসি দিয়ে বলে, শুধু পরিচিত নয়, খুব পরিচিত আমার পেছনে 15 লেগে কাজটা ভালো করলো না।
এবার আমি অগ্নি চৌধুরীর হিংস্রতা দেখবে। লোকটা কান্না করতে করতে বলে, স্যার আমি তো সব বলে দিয়েছি, প্লিজ আমি ক্ষমা করে দিন। আহান লোকটার দিকে ঘাড় কাত করে তাকিয়ে বলে, জানিস তো আমার মনে দয়াময়ের ছিটে ফোটাও নেই। আরিফ, ওকে এমন অবস্থা করো যাতে সকালের আলো না দেখতে পারে। তবে অন্যদের চেয়ে একটু ভালোবেসে মেরো, আমার লোক ছিল বলে কথা। এই বলে আহান এখান থেকে চলে যায়। পেছন থেকে লোকটি চিৎকার করতে থাকে, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন। কিন্তু একবারের জন্য আহান পেছনে ফিরে তাকালো না। ইয়ানা আজ ভার্সিটিতে যায়নি। কেন জানি সবকিছু বিরক্ত লাগছে। কেন মনে হচ্ছে জীবন থেকে কোনো একটা মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছি। তার ভাবনা ছেদ ঘটে কোনো একটা শব্দে। তাকিয়ে দেখে হল্লাপাটি হুড়মুড়িয়ে রুমে ঢুকছে। ইয়ানা কিছুটা বিরক্ত হয়ে বলে, কোন পাগলা কুকুরে তাড়া করছে তোদের? এভাবে নেশা করতে মতো ঢুকেছিস কেন? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, জীবনে একটা সিগারেট হাতে নিয়ে দেখলাম না, আর তুই নেশা করে বানিয়ে দিলি। হ্যাঁ, একদম ঠিক কথা। কয়দিন লোকে শুধু সিগারেট খেয়েছিল, আমি কিন্তু কাউকে বলিনি। আকাশ রেগে রায়ানের দিকে তাকিয়ে বলে, শালা এইভাবে না ফাঁসালেও পারতি। রোহান আর আকাশের কথা শুনে সবাই উচ্চ স্বরে হেসে দেয়। ইয়ানারও এখন ভালো লাগছে সবাইকে দেখে। সত্যি ফ্রেন্ড হচ্ছে এমন একটা সম্পর্ক যার সান্নিধ্যে গেলে সব মন খারাপ দূর হয়ে যায়। তুই যে সিগারেট খাস এটা অমনি জানে? না জানলে তো আমাকে জানাতে হবে, বল। আকাশ কাঁদো কাঁদো হয়ে বলে, প্লিজ বোন, এমন করিস না। আমি ওকে প্রমিস করেছি আর খাবো না। এখন যদি জানে আমি খেয়েছি, আমি শেষ। আর এমনিতে আর এমনিতেও আমি খাই না। ওই দিন একটা খেয়েছিলাম। এই জন্যই তো বলি তোর চোখ এমন মত করে মতো কালো কেন? এমনি মিথ্যা বলিস না বোন, আল্লাহর গজব পড়লো। তুই জানিস আমার ঠোঁটের প্রশংসা কত মেয়ে করেছে? এতদের মতো ময়দা সুন্দর না আমরা। হ্যাঁ হ্যাঁ, সো ফানি। আমরা মোটেও ময়দা সুন্দরী না, তোরা হচ্ছিস এডিট সুন্দর। এডিট করে আক্কা সালি থেকে ছাক্কা সালি হোস। দেখ, এডিট করে অপমান করবি না। তোদের মুখে কিন্তু এখন ময়দা লেগে আছে। ময়দা মেখে জরিনা থেকে সাবানা হোস। রোহাইনার বাচ্চা। নাউজুবিল্লাহ, আমি এখনো বিয়ে করিনি, তুই আমার বাচ্চাকে দেখলে কিভাবে? তাদের ঝগড়ার মাঝে সেলিনা হোসেন তাদের খাবারের জন্য ডাক দেয়। আহান মাথা নিচু করে নিজের কেবিনে বসে কিছু ফাইল চেক করছে, কিন্তু কিছুতেই কাজে মনোযোগ দিতে পারছে না। মনের ভেতর কেমন শূন্যতা অনুভব হচ্ছে। বিষাদের ছায়া ধরে বসেছে চারপাশ। শান্তির জন্য চোখ বন্ধ করলেই এক রমণীর অস্তিত্ব ভেসে উঠছে। অনেক দিন না দেখা দরুন তৃষ্ণার্থের মতো ভেতর হাহাকার করছে। আহানের এই রকম অস্থিরতা দেখে ইউভি মনে মনে ভাবে, তুই কি বুঝতে পারছিস না? আহান, তুই ইয়ানাকে ভালোবেসে ফেলেছিস। ও শুধু তোর অনুভব নয়, তোর অস্তিত্ব হয়ে গেছে ও। যাকে এক নজর না দেখলে তোর ভিতর হাহাকার করে, তৃষ্ণার্তদের মতো ছটফট করিস। তবুও এখন ও কেন স্বীকার করছিস না তুই ওকে ভালোবাসিস? ইউভিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকে প্রশ্ন করে। কি হয়েছে, এইভাবে তাকিয়েছিস কেন? ইউভি মুখে হাসির রেখা টেনে বলে, ভাবছি মানুষ ভালোবাসার জন্য ছটফট করে, তবু মুখে স্বীকার করে না। আহান বিরক্তি নিয়ে বলে, কি বলছিস এসব? ভুল কি বললাম বল? তুই ইয়ানাকে ভালোবাসিস, কিন্তু সেইটা মানতে পারছিস না। তুই কিন্তু মনে মনেও জানিস তুই ইয়ানাকে ছাড়া থাকতে পারবি না। তাহলে কেন এত দূরত্ব? আহান তাচ্ছিল্যভাবে বলে, ভালোবাসা মাই ফুট। ওই মেয়েকে জাস্ট প্রয়োজন। আর অগ্নি চৌধুরী কোনো মেয়েকে ভালোবাসবে? এর চেয়ে হাস্যকর কিছু হতেই পারে না। শুধু কি প্রয়োজন আহান? যদি শুধু প্রয়োজনই হতো তাহলে তুই কেন ওর জন্য এত টেম্পারেট? কেন যেই ওর দিকে চোখ তুলে তাকায় তাকে চিরদিনের জন্য চোখ বন্ধ করে দিস? ইউভির প্রশ্ন শুনে আহান কিছুটা থতমত খেয়ে যায়। কেন ও এমন করে তার কারণ যে ওরও জানা নেই। আহান এবার রেগে ইউভিকে বলে, তোর এসব কথা বাদ দিবি? এমন কিছুই না। রুয়ানের সাথে কথা হয় তোর? আহানের কথা শুনে ইউভি চোখ বড় বড় করে তাকায়। কি হলো? এইভাবে তাকানোর কি আছে? ভুলে যাস না, রায়ান আর ইউভি আহানের হৃদয়ে আছে।
তারা কি করে সবকিছু আমার জানা। তাই অবুঝের মতো ব্যবহার করিস না, ওকে? কি করব বল? জীবনে হাজারো মেয়ের ফিরে থেকেছি, কখনো কোনো মেয়েকে আটকাইনি, কিন্তু কিভাবে বুঝবো কোনো এক সময় এক বিচ্ছিতে আটকে পড়বো? এক দেখাতেই আমার হৃদয়ে স্রোত হয়ে যাবে। কি করবো বল? ও অনেক ছোট, প্রতিনিয়ত মনের সাথে লড়াই করছি। ওর বাচ্চা মা আমাকে আরো বেশি আকৃষ্ট করে, ইচ্ছে করে নিজের সাথে পিষে ফেলি, কিন্তু বয়সের প্রচুর ফারাক। বলেই সে কান্নায় ভেঙে পড়ে। আহান বিরক্তি নিয়ে মুখে চ উচ্চারণ করে বলে, আমি আগে জানতাম রায়ান মহিলাদের মতো, তুই কবে থেকে এমন হলি বলতো? যাকে ভালোবাসিস তাকে নিশ্চয়ই পাবে, রাজি না হলে জোর করে আদায় করবে। তবু মেয়েদের মতো ভ্যাভ্যা করিস না। ইউভি আহানের কথা শুনে মনে মনে বলে, কার কাছে এসে ভালোবাসার গান গাইছিস ইউফি? শালা আস্ত একটা নিরামিষ। আল্লাহ ওই জানে ইয়ানার কপালে কি আছে। সামনে কেন এগোচ্ছেন? দেখুন আমি কিন্তু চিৎকার করব। মেয়েটির কথা শুনে সামনে থাকা ব্যক্তিটি উচ্চ স্বরে হেসে উঠল, যেন সে কোনো জোকস শুনিয়েছে। তারপর ব্যক্তিটির মুখে কাঠিন্যতা বজায় রেখে বলে, তাই নাকি বেব? চিৎকার করবে? অগ্নি চৌধুরীর জায়গা এটা, যেখানে তার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না, সেখানে তুই চিৎকার করতে করতে মরেও যাস, কেউ আসবে না।